নমস্কার। আজ আমরা আলোচনা করব দশম শ্রেণীর কবিতা অসুখী একজন, লেখক পাবলো নেরুদা। কবিতায় যাওয়ার আগে একেবারে ঘরোয়াভাবে দু চারটে কথা বলে নিচ্ছি, যেগুলো না বললেই নয়। এর আগে যে ভিডিওগুলো করেছি সেগুলো সময়ের দিকে তাকিয়ে বলতে হয়েছে। ওই ভিডিওগুলো যারা দেখেছেন তাদের কাছ থেকে অনেক মন্তব্য পেয়েছি, অনেক অনুরোধ পেয়েছি। তার মধ্যে বেশ কয়েকজন আমাকে বলেছেন যে আপনি খাওয়াতে বসে পুরোটা দেন না। আসলে এটা হয়েছে সময়ের অভাবে। তাই এই ভিডিওতে আমি চেষ্টা করব আমার সাধ্যমতো সময়ের দিকে তাকাবো না। প্রথম দিকে বেশ কিছু বক্তব্য থাকবে, যে বক্তব্যগুলো দশম শ্রেণীর ছেলে মেয়েদের খুব বেশি কাজে লাগবে না, কিন্তু যদি তারা মনে করে সাহিত্যকে আমরা কিভাবে পাঠ করব, কিভাবে পাঠ করা যায়, তার অভিসন্ধি বা তার যে বিভিন্ন রাস্তা সেগুলো জেনে নেব, তাহলে তাদেরও কিন্তু একটু মন দিয়ে শুনতে হবে। যারা আগামী দিন বাংলাকে ভালোবেসে বাংলা নিয়ে পড়াশোনা করবে, কিংবা যারা ভাবছো বাংলাতে 100-তে আমি 100 পেতে চাই, তারাও এই কথাগুলো একটু মন দিয়ে শোনো। প্রথম দিকের কিছু কথা একটু কঠিন মনে হবে, কিন্তু মন দিয়ে বেশ কয়েকবার যদি শোনা যায় তাহলে সেই কঠিন ব্যাপারটা আর থাকবে না। আসলে এই কাঠিন্যটা আসবে অপরিচিত একটা জায়গা থেকে। হয়তো এভাবে তোমরা কবিতা পাঠ করনি, সেই জন্যে একটু অপরিচিত লাগবে, আর অপরিচিত জিনিস তো একটু কঠিন হবে, কিন্তু বারবার শুনলে সেটা সহজ বলেই মনে হবে। আর বলছি যে যে শ্রোতা আমাদের এই ভিডিওগুলো দেখেছেন তাদের অনুরোধ রাখার জন্য আমি চেষ্টা করছি আমার সাধ্যমতো। কিন্তু এই কবিতাটিকে আমি অন্তত 10 থেকে 12 রকমভাবে বিশ্লেষণ করার চেষ্টা করব। প্রত্যেকটা দিক ভীষণ গুরুত্বপূর্ণ। প্রথম গোটা 5 মতো পয়েন্ট বা দিক ছেলে মেয়েদের একটু অসুবিধা হতে পারে, কিন্তু এগুলো ভিন্ন স্বাদের। সেই ভিন্ন স্বাদটা তোমরা দেখতে পারো তোমাদের কেমন লাগে। আর দূরের সেই বন্ধুদের নমস্কার জানাই। কোনো সমস্যা হলে নিশ্চয়ই আপনারা ধরিয়ে দেবেন। এত প্রশংসা করেছেন, সেই প্রশংসা পাওয়ার কতটা যোগ্য আমি, তা আমি নিজেই জানি না। শুধু এইটুকু জানি, আমি সাহিত্য ভালোবাসি, সাহিত্যের সেবক মাত্র। আর কথা বলছি না, একটু গল্পের ছলে ঘরোয়া পরিবেশে যেমন করে সাহিত্য আলোচনা করতে হয়, ঠিক তেমন করে ধীরে ধীরে আমি এই কবিতার মধ্যে প্রবেশ করার চেষ্টা করছি। পারবো কি না জানি না, আপনারা একটু ধৈর্য ধরে শুনুন। কবিতার নাম তো অসুখী একজন, পাবলো নেরুদা। এই কবিতাটা মূল যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া, সেই কাব্যগ্রন্থের নাম হচ্ছে এক্সট্রাভ্যাগারিয়া, এবং কবিতাটার নাম লা ডেসডিচাদা। এটা তো একটা বিদেশি কবিতা, সুতরাং মানে এই নামগুলো কিন্তু ইংরাজি নয়। যেহেতু তিনি একজন চিলি দেশের লোক বা চিলিয়ান ভাষায় এই কবিতাটা লিখেছেন, এই কারণে ঠিক এটা ইংরাজি নাম নয়। আমিও এই ভাষাটার সঙ্গে পরিচিত নই, এই জন্য মূল কবিতার নিয়ে তার সেই ভাষাটা নিয়ে, সেই ভাষায় কেমন, সেদিকে আমি আলোচনায় যেতে পারবো না। এটা আমার আলোচনার সীমাবদ্ধতা। তো এই যে কাব্যগ্রন্থ লা ডেসডিচাদা, এটা প্রকাশিত হয়েছিল 1938 খ্রিস্টাব্দে। এছাড়া আমার গ্রন্থে পাবলো নেরুদা সম্পর্কে খুঁটিয়ে খুঁটিয়ে সুন্দর করে তার জীবনী তৈরি করা আছে। এই জীবনী তৈরি করে দিয়েছে আমার এক ছাত্রী সন্ধ্যা বারুই, ও নাটকের সঙ্গে যুক্ত। যাই হোক, সেদিকে আর যাচ্ছি না, ওকে অনেক ধন্যবাদ। তো
এছাড়া আরও যে বইপত্র রয়েছে সেখানেও পাবলো নেরুদা সম্পর্কে আমরা পাবো। এখন উইকিপিডিয়া আছে, গুগল আছে, সেখান থেকে তার জীবনীও আমরা যথেষ্ট সুন্দরভাবে পাবো। সুতরাং সেই দিকে আমি যাচ্ছি না। তো এর অনুবাদ করেছেন নবারুণ ভট্টাচার্য। নবারুণ ভট্টাচার্য যে অনুবাদটা করেছেন সেই অনুবাদের মূল যে বইটা, সে বইটা আমার হাতে রয়েছে, আমি দেখাচ্ছি। বইটার নাম হচ্ছে বিদেশি ফুলে রক্তের ছিটে। এই বইটা প্রকাশ পেয়েছিল 2013 সাল নাগাদ। নবারুণ ভট্টাচার্য আমাদের মধ্যে আর নেই। এই বেশ কয়েক বছর হলো তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। ওনার সঙ্গে আমার ব্যক্তিগত আলাপ ছিল, তো সেটা তো একেবারেই ব্যক্তিগত ব্যাপার। তো ওনার বেশ কিছু গ্রন্থ আছে, যেমন হারবার্ড, যেটা অনেকগুলো পুরস্কার পেয়েছে। এছাড়া কাঙাল মাল ষাট, হালাল ঝান্ডা, ফেতাড়ু। তো এই সমস্ত নিয়ে আমার ছাত্রছাত্রীরা অনেকে গবেষণাও করে ফেলেছে নবারুণ ভট্টাচার্যকে নিয়ে। আমরা আমাদের পক্ষ থেকে নবারুণ ভট্টাচার্যের উপরে একটা পুরস্কারও দিই, নবারুণ ভট্টাচার্য স্মৃতি পুরস্কার। আমাদের দুটো পত্রিকা রয়েছে, সাহিত্যের অন্তঃস্বর এবং আনক, এই দুটো পত্রিকা বছরে একটা অনুষ্ঠান করে এবং সেখানে এই পুরস্কার দেওয়া হয়। বিখ্যাত বেশ কিছু কবি সাহিত্যিক এই পুরস্কার পেয়েছেন। যাক, সেগুলো একেবারেই ব্যক্তিগত জায়গা, সেই আলোচনায় তো আমি যেতে পারি না, যাচ্ছিও না, অল্প একটু বলছি মাত্র। একেবারে ঘরোয়াভাবে কথা বলবো বলেছি এই ভিডিওতে। তো এবার আমরা চলে আসছি এই যে অনুবাদের যে উৎস, যেটাকে বিদেশি ফুলের রক্তের ছিটে, এই বইটা নিয়ে দু চারটে কথা বলার। বিদেশি ফুলের রক্তের ছিটে, এটা 2013 সালে প্রকাশিত হচ্ছে। এই গ্রন্থে নবারুণ ভট্টাচার্য একটা ছদ্মনাম গ্রহণ করেন। ছদ্মনামটা হচ্ছে সুমন্ত্র ভট্টাচার্য। এছাড়া এই গ্রন্থে প্রায় 18 জন বিদেশি কবির কবিতা আছে, 18 জন। সেই সঙ্গে রয়েছে কিছু গদ্য, যে গদ্যগুলো স্মৃতিকথা এবং সবগুলোই অনুবাদ, বিদেশি কবিতার অনুবাদ। এই গ্রন্থে পাবলো নেরুদার, মানে বিদেশি ফুলে রক্তের ছিটে, এই গ্রন্থে পাবলো নেরুদার দুটো কবিতা নবারুণ ভট্টাচার্য নিয়েছেন। একটা কবিতার নাম শাসকের দঙ্গল, আর একটা হচ্ছে অসুখী একজন। গ্রন্থটা তিনি যাকে উৎসর্গ করেন বিদেশি ফুলে রক্তের ছিটে, সেটা হচ্ছে বিমল দেবকে। তো যাই হোক, আমি আর যাচ্ছি না। এবার এই যে কাব্যগ্রন্থ আমরা যেটা বললাম, এক্সট্রা ভ্যাগারিয়া, এটা 1938 সালে প্রকাশিত হচ্ছে। তাহলে 1938 সালে যখন প্রকাশিত হচ্ছে, এই কবিতাটা যুদ্ধের প্রেক্ষিতে লেখা, সেটা আমরা পড়েই বুঝতে পেরেছি। তো সেই যুদ্ধের যে প্রেক্ষিত, সেটা কোন যুদ্ধ? অনেকে ভাবে এটা কি দ্বিতীয় বিশ্বযুদ্ধ না অন্য কোনো যুদ্ধ। তো আমি সেই কবিতার প্রেক্ষিতটা পড়ছি। কবিতার পটভূমিটা কেমন? অসুখী একজন কবিতাটা রচিত হচ্ছে 1938 সাল নাগাদ। মানে যেহেতু 1938 সালে প্রকাশিত হয়েছে এই কাব্যগ্রন্থ, তাহলে তার কাছে পিঠেই লেখা আমি ধরে নিচ্ছি। কবিতাটি একটি যুদ্ধের প্রেক্ষাপটে লেখা। সেই যুদ্ধটা কিন্তু স্পেনের গৃহযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ নয়। কারণ 1938 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়নি, তার আগে লেখা হচ্ছে। অর্থাৎ স্পেনের গৃহযুদ্ধকে কেন্দ্র করে কবিতাটা লেখা। স্পেনের গৃহযুদ্ধ চলেছিল 1936 থেকে 1938 সাল পর্যন্ত। পাবলো নেরুদা সরাসরি এই যুদ্ধে যুক্ত হয়ে পড়েন। এই সময়ের আন্তর্জাতিক ইতিহাসটা খুব করুণ এবং সংকটের। রবীন্দ্রনাথ এই সময়টাকে বলেছেন দ্য ক্রাইসিস অফ সিভিলাইজেশন, বাংলা করলে দাঁড়ায় সভ্যতার সংকট। সেই সময়ের ইতিহাসের দিকে তাকালে আমরা কি দেখব? 1929 সাল থেকে শুরু করে সারা বিশ্ব জুড়ে একটা অর্থনৈতিক সংকট তৈরি হয়। ঐতিহাসিক এজেপি টেইলর বলেছেন, ইন্টারন্যাশনাল স্টেবিলিটি ওয়াজ ফার্স্ট স্যাঙ্কেন বাই দ্য কোল্যাপস অফ ইকোনমিক স্টেবিলিটি ইন দ্য গ্রেট ডিপ্রেশন হুইচ বিগ্যান ইন অক্টোবর 1929। অর্থনৈতিক মন্দা, বেকারত্ব, মুদ্রাস্ফীতি, বাজার দখলের লড়াই শেষ পর্যন্ত সর্বাত্মক সংঘর্ষের রূপ নেয়। অর্থাৎ সর্বাত্মক সংঘর্ষ মানে স্পেনের গৃহযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ। নয়া সাম্রাজ্যবাদী আগ্রাসন, ফ্যাসিস্ট কায়দায় যুদ্ধের পরিস্থিতিকে পাকাপোক্ত করে তোলে। জার্মানিতে দেখা দেয় তীব্র জাতিবিদ্বেষ। ফলে
আইনস্টাইন, হুসারলের মতো মনীষীদের ইহুদি হওয়ার কারণে লাঞ্ছিত হতে হয়, পরে বিতাড়িত হন তারা দেশ থেকে। এইরূপ উত্তপ্ত পরিস্থিতিতে 1936-এ শুরু হয় স্পেনের গৃহযুদ্ধ। স্পেনের সাধারণ নির্বাচনে প্রগতিশীল পপুলার ফ্রন্ট বিপুল সাফল্য নিয়ে ক্ষমতায় আসে। তখন জেনারেল ফ্রাঙ্কোর নেতৃত্বে সামরিক অভ্যুত্থান ঘটে। ফ্রাঙ্কোকে সরাসরি সাহায্য করেছিল ইতালি এবং জার্মানি। গণতান্ত্রিক দলের এই সংকটজনক পরিস্থিতিতে ইউরোপের অন্যান্য রাষ্ট্রনেতারা আশ্চর্যজনকভাবে উদাসীন থাকে। এই সময় মানবিকতা ও বীরত্বের অভাবনীয় দৃষ্টান্ত স্থাপন করে স্পেনের সাধারণ শ্রমজীবী বুদ্ধিজীবী জনতা। তারা ফ্রাঙ্কোর বিরুদ্ধে সক্রিয় প্রতিরোধ গড়ে তোলে। এই প্রতিরোধ আরও উজ্জ্বল ও বর্ণময় হয়ে ওঠে যখন সারা পৃথিবীর কবি, শিল্পী, বুদ্ধিজীবী স্পেনে এসে মিলিত হন। তারা ফ্যাসিস্ট ফ্রাঙ্কোর বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে যোগ দেন। তাহলে একটা সরকার বা ফ্যাসিস্ট ফ্রাঙ্কো সরকার, তার বিরুদ্ধে সারা পৃথিবীর শিল্পী, বুদ্ধিজীবীরা লড়াইয়ে নামছে, এরা অস্ত্র ধরছে। এই যুদ্ধ চলেছিল 1936 থেকে 1939 পর্যন্ত। এই প্রেক্ষিতে কবিতাটা লেখা। এই কবিতাটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে রচিত। সারা পৃথিবী জুড়ে তখন যুদ্ধ চলছে। 1931-এ জাপান আক্রমণ করে মাঞ্চুরিয়া, 1935-এ ইতালি ইথিওপিয়া দখল করে, 1936-এ শুরু হয় স্পেনের গৃহযুদ্ধ। গণতান্ত্রিক আদর্শ রক্ষার জন্য নিহত হচ্ছেন ক্রিস্টোফার কর্ডওয়েল, র্যালফ ফক্স, জন কনফোর্ড। এছাড়া এই লড়াইয়ে অংশ নিয়েছিলেন পাবলো নেরুদা, জর্জ অরওয়েল, স্টিফেন স্পেন্ডার, সিসিল ডে লুইস, ফেসিলিয়া ব্রাউন। এই আন্দোলনকে সমর্থন করেছিলেন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, রমা রোলা, আরি বারবুস। কিন্তু এদের শক্তি, এই শিল্পী সাহিত্যিকদের শক্তি প্রবল হওয়া সত্ত্বেও জঙ্গি সেনাদের গোলা বারুদ ও নৃশংসতার কাছে এই শিল্পী সাহিত্যিকরা, গণতান্ত্রিক আদর্শের জন্য যারা লড়াই করছেন, তারা পরাজিত হন। কিন্তু 32 মাস তাদের সঙ্গে লড়াই করেছিল, প্রতিরোধ করেছিল, আটকে রেখেছিল। 1939 খ্রিস্টাব্দে মাদ্রিদের, যেটা স্পেনের রাজধানী এই মাদ্রিদের পতন হয় 1939 খ্রিস্টাব্দে। জঙ্গি সেনাদের কাছে আন্তর্জাতিক বাহিনী পরাজিত হয়। জঙ্গি ঘাতকদের হাতে নিহত হন আন্তোনিও মাচাডো, মিগুয়েল হার্নান্ডেজ, ফেদরিকো গার্সিয়া লোরকা। মানুষের মনে রয়ে গেল বিষাদ ও বীরত্বের প্রতি অভিবাদন। এই ছবি কিন্তু রয়ে গেছে পাবলো পিকাসোর গোয়ের্নিকা ছবির মধ্যে। অ্যালেক্স ম্যাকডেডের বিখ্যাত যে গান রেড রিভার ভ্যালি, সেখানে স্পেনের জারামা নদীতে কেটে ফাঁসি দেওয়া হয়েছিল সাধারণ মানুষের লাশ। স্পেনের গৃহযুদ্ধ ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের চূড়ান্ত একটা মহড়া। কবি, গণতন্ত্রে, সাম্যবাদে বিশ্বাসী আমাদের পাবলো নেরুদা, তিনি স্পেনের গৃহযুদ্ধে জড়িয়ে পড়েন। যুদ্ধের সেই আগুনের মধ্যে বসে কবি লিখেছিলেন এই অসুখী একজন। কবিতার প্রেক্ষিত বা ভূমিকা আমি বললাম। এবার এই কবিতাটা পড়তে গেলে কিছু সহায়ক বিষয় লাগবে, কিছু সহায়ক বিষয় জানা দরকার, জানলে ভালো হয়। কি সেটা? এই কবিতাটা সম্পূর্ণ ম্যাজিক রিয়ালিজম, এই তত্ত্বের উপর নির্ভর করে লেখা। তাহলে এটা কি শুধু তত্ত্ব? না, তত্ত্ব নয়, জীবন। কিন্তু সেই জীবনটাকে যদি আমি কোনো একটা নির্ণায়কের মধ্য দিয়ে ধরতে চাই, বিশ্লেষণ করতে চাই, সেটা হচ্ছে ম্যাজিক রিয়ালিজম। তো এই ম্যাজিক রিয়ালিজম সম্পর্কে আমি বেশি কিছু বলছি না, বলছি কবিতা সহায়ক কিছু কথা, সেটা একটু জানা দরকার। অসুখী একজন এই কবিতাটা পড়ার পাশাপাশি আমরা কি পড়তে পারি আর্নেস্ট হেমিংওয়ের লেখা, ফেদরিকো গার্সিয়া লোরকার লেখা, রাফায়েল আলবের্তি। এদের লেখালেখি পড়লে আমরা বুঝতে পারব যে শারীরিক মৃত্যু পেরিয়ে মৃত্যুহীন প্রেম কিংবা সংগ্রামী চেতনায় এরা বিশ্বাসী। আর্নেস্ট হেমিংওয়ের একটি লেখাতে আমরা পাচ্ছি, অতীতে যেমন তারা অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, তেমনি উঠে দাঁড়াবে স্পেনের মানুষ।
মৃতদের দাঁড়াবার দরকার নেই, তারা এখন মাটি পৃথিবীর অংশ এবং তাকে কেউ হারাতে পারবে না, কারণ পৃথিবী চিরদিন আছে ও থাকবে। সন্ত্রাসের সমস্ত ব্যবস্থা ছাপিয়ে পৃথিবী বেঁচে থাকবে। যারা এই পৃথিবীতে সম্মানের সঙ্গে প্রবেশ করেছে এবং স্পেনে যারা নিহত হয়েছে তাদের মতো সম্মানের সঙ্গে কেউ পৃথিবীতে আশ্রয় নেয়নি, তারা এর মধ্যেই অর্জন করেছে অমরত্ব। তাহলে যারা মারা গেল তারা অমর, এই যে ধারণাটা মারা যাওয়ার পর অমর, এই বিষয়গুলো এগুলো কিন্তু ম্যাজিক রিয়েলিজমের সঙ্গে যুক্ত। আর্নেস্ট হেমিংওয়ের এই অনুবাদটাও কিন্তু নবারুণ ভট্টাচার্যেরই করা। আগ্রহী পাঠক যারা আরও আগ্রহী যে এই কবিতাটা বোঝার জন্য আমাকে ম্যাজিক রিয়েলিজম বুঝতে হবে, তারা কবির মৃত্যু বলে একটা কবিতা আছে, যে কবিতাটা অনুবাদ করেছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়। আমরা এর আবৃত্তিও শুনেছি, শোভন সুন্দর বসুর কণ্ঠে ইউটিউবে আবৃত্তিটা রয়েছে। কবির মৃত্যু বলে যদি আবৃত্তিতে সার্চ করা হয় তাহলে এটা পাওয়া যাবে। অসাধারণ ম্যাজিক রিয়েলিজমের উপর লেখা কবিতা, আগ্রহী পাঠক নিশ্চয়ই শুনে নেবেন। দুটি ক্ষেত্রেই রয়েছে ম্যাজিক রিয়েলিজম। মৃত্যুর মধ্য দিয়ে অমরত্বে পৌঁছানোর বিষয়টি, আমাদের পাঠ্য কবিতাটাও কিন্তু অনুরূপ। কবি প্রিয়ার মৃত্যুর মধ্য দিয়ে কবি প্রেমের অমরত্ব ঘোষণা করেছেন। এবার আমি চলে যাচ্ছি দুটো টপিক্সে, যে দুটো টপিক্স কিন্তু ভীষণ জটিল। প্রথমে জটিল মনে হবে, এই দুটো পর্যায় পেরিয়ে যখন আমরা কবিতায় যাব তখন আশা রাখছি যে ভালো লাগবে, আগ্রহ আরও তৈরি হবে। কিন্তু এইটা সত্যি মানে এইবার যে দুটো টপিকস আলোচনা করছি ছোট্ট করে অন্তত নামকরণের একটা জায়গা এবং কবিতাটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে, ম্যাজিক রিয়েলিজমের মধ্যে কোন জায়গায় দাঁড়িয়ে আছে সেটা একটু মনোযোগ সহকারে শুনতে হবে। প্লিজ ধৈর্য হারাবেন না, তারপরে আপনারা কিন্তু আমি মূল টেক্সটে চলে যাব। তো নামের নানা মাত্রা, একটু নামের নানা মাত্রা কি? কবিতাটার নাম অসখী একজন। তো প্রথমেই আমি ধরে নিচ্ছি যে এই কবিতাটা আমরা পড়ে ফেলেছি, মানে কবিতাটা পড়া হয়ে গেছে। পড়া হয়ে যাওয়ার পর আমরা কবিতার নামকরণের দিকে তাকাচ্ছি, তাকালে আমরা কি কি দেখব। তো এ প্রসঙ্গে আরও কিছু কথা বলতে হবে যে কবিতার প্রতিটি শব্দ, নামকরণ থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত প্রতিটি শব্দ, প্রতিটি পংক্তির যে বিন্যাস, তার বিভিন্ন যে চিহ্নগুলো, বিরাম চিহ্ন, প্রত্যেকটা তার প্যাটার্ন সব কিছুই কিন্তু ধ্বনির আত্মার সঙ্গে যুক্ত। ধ্বনির আত্মা কি? আমরা জানি ধ্বনির আত্মা কাব্যস্য। ধ্বনির আত্মা কাব্যস্য বা কবিতা হচ্ছে রসধ্বনি। তাহলে এই যে রসধ্বনি, এটা কেমন জিনিস? আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি। ধরুন আমাদের যে প্রিয়, আমাদের তো প্রত্যেকেরই মা বাবা আছেন সেই অর্থে, কারণ মা বাবা না থাকলে আমরা জন্মেছি কি করে, কিন্তু অনেকের হয়তো নেই, তারা এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। এবার হঠাৎ করে ধরুন আপনি অফিস যাবেন কিংবা কোনো কাজে ব্যস্ত, তো আলমারিটা খুলতে গিয়ে হঠাৎ করে মায়ের শাড়িটা টপ করে পায়ের কাছে পড়েছে। হঠাৎ আমাদের পা যেন থমকে যায়, যেন ওই শাড়ির মধ্য দিয়ে আমার ছোটবেলা, মায়ের কাছে ভাত খাওয়া, মায়ের কাছে স্নান করা, মায়ের শাসন, কত আদর আবদার সব মনে পড়ে যাচ্ছে। এক সেকেন্ডের মধ্যে আমরা চলে যাচ্ছি সেই জগতে। তাহলে একটা পায়ের কাছে আলমারি খুলতেই একটা টপ করে একটা শাড়ি পরে গেল, কিন্তু সেই শাড়িটা একটা বস্তু, সেটা হয়তো 12 হাত, একটা লম্বা, কতগুলো কালার, কিন্তু ওই মুহূর্তে ওই কাপড়ের একটা টুকরো, তাকে কেন্দ্র করে আমার একটা বিরাট জগৎ, যে জগৎ আমি ফেলে এসেছি, যে জগৎটা অতীত, সেই জগৎটা আমার কাছে মুহূর্তের জন্যে জীবন্ত হয়ে গেল। কি অদ্ভুত একটা ওয়ান্ডারল্যান্ড, বিস্মিত জগৎ। সেই জগৎ আমার মনের জগৎ। সেই জগৎ কি সত্যি কল্পনার জগৎ? কল্পনা মানে অবাস্তব কল্পনা নয়, কল্পনা বটেই, কিন্তু কি জাতীয় কল্পনা? এ কি অবাস্তব কল্পনা? তা তো নয়, এরও একটা বাস্তবতা আছে, অন্তত কাব্যের ক্ষেত্রে আছে। তাহলে এই যে মনটা, এই যে হঠাৎ একটা শাড়ির টুকরোকে দেখে ওটা, যখন একটা শিল্পী সেই আলমারি থেকে শাড়িটা পরে যাওয়া এটা দেখাবেন, বা কোনো একটা চলচ্চিত্রে আমরা দেখব, তখন সেই পরে যাওয়াটা এমন সুন্দর হবে, শাড়ির রঙটা এমন সুন্দর হবে, যে পরে যাওয়া, যে আলমারিটা, আমার নিচু হয়ে তোলা, আমার তাকানো, সব কিছুর মধ্য দিয়ে আমার মনোজগৎ একটা বিরাট বিস্তার পাবে, কারণ আমাদের লক্ষ্য তো সেই মনোজগৎ। ঠিক তাই এই কবিতার নামের মধ্যেও কিন্তু অসংখ্য সেই যে রসধ্বনি, তার নির্ণায়কগুলো লেগে থাকে, যেমনভাবে রেণু লেগে থাকে,
চাঁদের একটা একটা জবা ফুল বা একটা ফুলের মধ্যে যেমন সৌন্দর্য লেগে থাকে, কোথায় সেই সৌন্দর্য? যিনি আর্টিস্ট তিনি দেখাতে পারেন। তাহলে আমরা চলে যাই এই নামকরণটা কি রহস্য মেলে ধরেছে। সহজে বোঝাতে পারলাম কিনা জানি না, বিষয়গুলো খুব কঠিন, আরও আলোচনা করা যেত, কি করা যাবে, এমনিতেই অনেক বড় হবে এটা, তবু আমি চেষ্টা করছি। কবিতাটার নাম কি? অসুখী একজন। পড়লে আমাদের কি মনে হচ্ছে? এই নামের মধ্যে তো একজন আছে, একজন, অসুখী একজন আছে তাহলে। কিন্তু এর যে চিহ্নায়নটা, সেখানে কিন্তু দুটো পদ আছে বা দুটো শব্দ আছে, একটা শব্দ অসুখী আর একটা শব্দ হচ্ছে একজন। তাহলে কি হচ্ছে? এই দুটো পদের মধ্যে একজনকে বোঝাচ্ছে, পদ দুটো বোঝাচ্ছে একজন, কিন্তু একটু গভীর করে ভাবলে এর মধ্যে, এই একজন শব্দটার মধ্যে দুজন থেকে যাচ্ছে। কেন? অসুখী। আমি কেন অসুখী? আর একটা মানুষকে হারিয়ে তো অসুখী। তাহলে সেই মানুষটার প্রেম বা ভালোবাসা ওই একজনের মধ্যে রয়ে যাচ্ছে। সেই একজনের মধ্যে যে রয়ে যাচ্ছে সেটা আমি চিনব কি করে? সেটা আমি চিনব ওই অসুখী শব্দের মধ্য দিয়ে। তাহলে কি হলো ব্যাপারটা? ব্যাপারটা হচ্ছে এরকম যে কবিতার নামটা দ্বিপদী, এবং এই দ্বিপদী নামটা আভিধানিক দিক থেকে একক ব্যক্তির চিহ্নায়ন, কিন্তু কাব্যের দিক থেকে দ্বিবাচনিক। আবার দ্বিবাচনিকও বলবো না, এটা কোনো কোনো ক্ষেত্রে ত্রিমাত্রিকও হয়। কীরকম করে ত্রিমাত্রিক হয়? কারণ যে পড়ছে সে যখন প্রথম কবিতায় যাবে তখন বলছে আমি তাকে ছেড়ে দিলাম। তাহলে এই আমিটা কে? এই আমিটা প্রথমে মনে হবে কবির কোনো একটা সত্তা, সে বলছে আমি। কিন্তু কবিতাটা এমনভাবে লেখা, যখন পাঠক পড়ছে আমি তাকে ছেড়ে দিলাম, তখন পাঠক আমি হয়ে ওই কবিতার মধ্যে কিন্তু ঢুকে পড়ছে। সুতরাং অসুখী একজন, এর মধ্যে পাঠকের একটা ভাবনাও রয়ে যাচ্ছে। তাহলে কবি তার কবিপ্রিয়াকে ভালোবেসে কবিপ্রিয়াকে হারিয়ে একজন হয়ে উঠেছেন। আবার বলা যেতে পারে কবিপ্রিয়া কবিকে হারিয়ে একজন হয়েছিলেন। তাহলে এই একজন শব্দটা অবশ্যই দুজনের ধারক, কিন্তু যখন কবিতা পাঠ করব তখন আমি শব্দ যুক্ত হয়ে যাওয়ায় পাঠকের ইনভলভমেন্ট বুঝিয়ে দিচ্ছে এ শুধু কবি আর কবিপ্রিয়ার নয়, পাঠক আমি এবং পাঠকামীর প্রিয়া এই নামের মধ্যে যুক্ত হয়ে পড়ছে। তাহলে এই যে উত্তম পুরুষের প্রয়োগ করে কবিতায় একটা ত্রিমাত্রিকতা, সেই ত্রিমাত্রিকতা যেন একমাত্রিকতার ডাইমেনশন ভেঙে দ্বিমাত্রিকতা, দ্বিমাত্রিকতার ডাইমেনশন ভেঙে ত্রিমাত্রিকতা, এতগুলোর ধারক হয়ে ওঠে। এইভাবে কবিতার নামকরণ হয়ে ওঠে অনন্য অসাধারণ এক রসধ্বনির ধারক। এর ব্যাখ্যা অত সহজে হয়তো আমি করতে পারলাম না, আরও ব্যাখ্যার প্রয়োজন থাক। আমি চলে যাই এবার সময়ের দর্শনে। এবার আমাদের যারা দর্শক বা পাঠক তাদের সামনে একটা ছক থাকবে, সেই ছকের সাহায্যে আমি একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তার আগে বুঝে নিই একটুখানি, সেটা হচ্ছে টাইম। এই যে আমাদের শাড়িটা টুক করে পড়ে গেল, শাড়িটা পড়ে যাওয়ার পর আমাদের মায়ের যে জগৎ, আমাদের ফেলে আসা জগৎ চলে আসছে বর্তমানে। আমি যাচ্ছিলাম অফিসে বা অন্য কোনো কাজে, আমার ব্যস্ততা থমকে আমার মানস স্তরে চলে এলো একটা অতীত, যে অতীত আমার বর্তমানকে থামিয়ে দিল বা বর্তমানের গর্ভে লালিত হয়ে একটা অনাগতও যেন এসে যাচ্ছে। কিন্তু এটা তো একটা ঘটনা, কিন্তু সাহিত্যে ত্রিমাত্রিকতা বা সময়ের যে তিনটে ডাইমেনশন, আমি যদি বলি তিনটে ডাইমেনশন মানে সেখানে ওই অতীত, বর্তমান আর ভবিষ্যতে যে তিনটে পর্যায় বা তিনটে ভাগ, একে ভাগ করে একটা ফ্লোতে তৈরি হয়। তো এ প্রসঙ্গে একটু বলতে হবে, নইলে বোঝা যাবে না। ছকটা সত্যি একটু মানে জটিল, না বুঝিয়ে দেওয়া পর্যন্ত। সেটা কি? সময়কে আমরা কিন্তু খণ্ড খণ্ড করে দেখি। কিরকম? অতীত, বর্তমান আর ভবিষ্যৎ। সময় কি এরকম একটা জিনিস? সময় তো এরকম একটা জিনিস নয়। সময় হচ্ছে একটা ফ্লো, একটা প্রবাহ। সময় একটা প্রবাহ। তাহলে অতীত, বর্তমান, ভবিষ্যৎ এরকম করে দেখাতে গেলে সময়কে খণ্ড করতে হয়, আর যখনই খণ্ড করতে হয় তার স্রোতের যে ঐক্য সেটা নষ্ট হয়। কিন্তু কবি কিন্তু
এই কবিতায় একটা সময় স্রোতকে দেখিয়েছেন, যেটাকে আমরা বলবো মানে ম্যাজিক রিয়েলের একটা জগৎ। সেটা কেমন? তাই এই কবিতায় প্রাথমিক অবস্থায় আমি একটা ত্রিভুজ এঁকেছি। সেই ত্রিভুজ দিয়ে সময় লিনিয়ার গতি, সময় সরল রৈখিক গতি আমি ত্রিভুজ করলাম কেন? তারও তো কারণ আছে, আমি বোঝানোর চেষ্টা করছি। এখন অনেকের মনে হচ্ছে যে পাঠক কবিতায় যুক্ত হয়ে পড়লো কি করে? আমি নামকরণ পাঠক যুক্ত হয়ে পড়লো কি করে? কবিতার শুরুতে রয়েছে উত্তম পুরুষ আমি। তাহলে এই যে শৈলী উত্তম পুরুষ আমি, এর সঙ্গে কবি এই আমিটা ব্যবহার করে কবি কি করছেন? পাঠককে সরাসরি যুক্ত করে নিচ্ছেন কবিতার সঙ্গে। যে কোনো যুদ্ধ এক অর্থে মানুষের স্বজন হারানোর বেদনাকে বহন করে। যুদ্ধ, যে কোনো যুদ্ধ কি করে? মানুষের প্রিয়জনকে কেড়ে নেয়। তাহলে শুধুমাত্র কি স্পেনের গৃহযুদ্ধই কবির কাছ থেকে কবির প্রেয়সীকে কেড়ে নিয়েছে? তা তো নয়। আজও যদি কোনো যুদ্ধ বাধে, তাহলে আমাদের কাছ থেকে আমাদের প্রিয়জনকে কেড়ে নেবে। তাই শুধুমাত্র একটি নির্দিষ্ট ঘটনার উপরে কবিতা থেমে থাকে না, তা হয়ে ওঠে সর্বকালিক এবং মানে সকলের হয়ে ওঠে, সেটা একার আর থাকে না। তাহলে এভাবে একটা ত্রিস্তরীয় সম্পর্ক তৈরি হচ্ছে। কিভাবে? কবি প্রিয়া আর পাঠক। এবার কবির সঙ্গে কার সম্পর্ক আছে? কবি প্রিয়ার সম্পর্ক আছে। আর কি রয়েছে? আমরা যারা পাঠক, আমাদের সঙ্গে আমাদের প্রিয় মানুষটার সম্পর্ক আছে। তাহলে পাঠক যেমন কবির সাথে যুক্ত হয়ে পড়ে, তেমনি কবির যে প্রিয়া আর পাঠকের যে প্রিয়া, তারাও তো যুক্ত হয়ে পড়ছে। এর সঙ্গে থেকে যাচ্ছে ভবিষ্যৎ বা অনাগত বা স্বপ্ন দেখা, সেই প্রিয় মানুষটাকে কাছে পাওয়া, তার সঙ্গে ঘর বাঁধা, তার সঙ্গে থাকা। যেটা কবি যে স্বপ্ন দেখেছিলেন, সেটা আমরাও দেখি। এইভাবে যুক্ত হয়ে যাচ্ছে। কি সেটা? এই ডায়াগ্রামটা দেখি আর আমরা এগিয়ে যাই। ডায়াগ্রামটা বিশ্লেষণ করলে আমরা প্রথমে কি দেখছি? প্রথমে এই ডায়াগ্রামে যাওয়ার আগে কতগুলো কথা একদম স্পষ্ট করেই মনে রাখতে হবে। কি? এই কবিতাটা কখন লেখা? এই কবিতাটা খুব সহজভাবে বলি যে মেয়েটা যুদ্ধে মারা গেছে, মেয়েটির মৃত্যুর পর এই কবিতাটা লেখা। কবি যুদ্ধক্ষেত্র থেকে ফিরে এসেছেন, ফিরে এসে কবিতাটা লিখেছেন। কবি যুদ্ধক্ষেত্রে গিয়েছিলেন, যুদ্ধক্ষেত্র থেকে ফিরে এসেছেন, ফিরে এসে দেখছেন তার শহর, তার নগর এবং সেই মেয়েটা সব যুদ্ধে ধূলিসাৎ হয়ে গেছে। তখন কবিতাটা লেখা। অর্থাৎ কবিতাটি যখন লেখা হচ্ছে বা হয়েছে, তখন কিন্তু মেয়েটা আর জীবিত নেই। যদি মেয়েটা জীবিত থাকতো, ধরে নিলাম মেয়েটা জীবিত, তাহলে তো কবিতার কাছে চলে যেতেন। তাহলে এই কবিতাটার অর্থ কি? কবিতার কাছে চলে যাবেন, মেয়েটাকে বিবাহ করবেন বা তার সঙ্গে থাকবেন। কবিতাটা তখন আর অর্থহীন হয়ে পড়ে। আর কবিতা কিন্তু মানস স্তর, মানে কবিতার মধ্যে যে মানস স্তরটা আছে, যে থটটা আছে, সেই থটটা কোন রসধ্বনির ধারক, সেটা আমি চেনাচ্ছি। তাহলে বোঝা যাচ্ছে কবিতাটি কিন্তু সত্যমূলক। মেয়েটা যদি মারা না যেত, তাহলে কবিতাটা লেখা হতো না। তাহলে কবি যে বলেছেন সেই মেয়েটি আমার অপেক্ষায়, সেই মেয়েটির মৃত্যু হলো না, কথার কি? অপেক্ষা করতে হবে তার জন্য। তাহলে এখন কি হলো? কবিতাটির মধ্যে রয়েছে তিনটে কাল: অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল বা অনাগত। কবি কোথায় দাঁড়িয়ে আছেন? কবি দাঁড়িয়ে আছেন বর্তমানে দাঁড়িয়ে কবি অতীতকে দেখছেন। বর্তমানে দাঁড়িয়ে কবি অতীতকে দেখছেন, কিন্তু অতীতের সবটা কিন্তু কবি দেখছেন না। কিছুটা তিনি দেখছেন বা দেখেছেন, আর কিছুটা তিনি কল্পনা করেছেন। কবি অতীতের কিছুটা দেখেছেন, কিছুটা কল্পনা করেছেন। তাহলে অতীতের মধ্যে একটা বাস্তবতা ছিল, তাকে আশ্রয় করে যে খণ্ড অতীত, সেই খণ্ড অতীতটা পূর্ণ অতীতকে তুলে ধরে। কি হলো? কবি যখন যুদ্ধক্ষেত্রে যাচ্ছে, তখন জানে তার বাড়িতে প্রিয় মানুষটা আছে। এইবার যুদ্ধক্ষেত্রে যখন চলে যাচ্ছে, তখন প্রিয় মানুষটা কিভাবে দিন কাটাচ্ছে তিনি আর জানেন না, দেখেননি। কিন্তু বললেন কি, যেন হেঁটে গেল একটা নান, ঘাস জন্মালো রাস্তায়। এই যে ব্যাপারটা, এটা তিনি যুদ্ধক্ষেত্রে বসে বা যুদ্ধক্ষেত্র থেকে ফিরে এসে কল্পনা করেছেন, কিন্তু এর সবটাই তো অতীত হয়ে গেছে। তাহলে অতীতের একটা পার্ট তিনি দেখেছেন, অতীতের আর একটা পার্ট তিনি দেখেননি। কবিতায় কি হলো? অর্ধ অতীত যেটা তার প্রত্যক্ষ, আর একটা অর্ধ অতীত যেটা তার অপ্রত্যক্ষ বা তিনি দেখেননি, এই দুটো মিলে অতীতের পূর্ণতা বা পাস্টের টোটালিটি,
পূর্ণ অতীত হচ্ছে পার্ট অফ টাইম। এইবার পার্ট অফ টাইম, পূর্ণ অতীত পার্ট অফ টাইম কেন? টাইম তো আবার বর্তমান ভবিষ্যৎ এটা রয়েছে, তাহলে পার্ট অফ টাইম কি হচ্ছে? ফ্লো অফ টাইমে পরিণত হচ্ছে। অর্থাৎ এই কবিতায় কিন্তু খণ্ড সময় আর খণ্ড সময় থাকছে না। কারণ কবি দাঁড়িয়ে আছেন কখন? কবিতাটা যখন লিখছেন তিনি বর্তমানে দাঁড়িয়ে আছেন। তিনি অতীতকে দেখলেন, সেই অতীতের অর্ধেকটা দেখেছেন, অর্ধেকটা কল্পনা করেছেন, কল্পনা করে পূর্ণ অতীতটাকে তিনি কি করলেন? বর্তমানে তার মনের মধ্যে লালন করলেন। শুধু লালন করলেন না, সেই মিষ্টি বাড়ি আর দোলনা, এই সমস্ত, শিশুতে খুন হলো, তাহলে মিষ্টি বাড়ি মানে তো ইটকাট পাথর নয়, একটা প্রিয় মানুষকে নিয়ে ঘর বাঁধা, একটা প্রিয় মানুষ আছে বলেই আমরা ঘরের কথা ভাবি। অর্থাৎ ঘর মানে প্রেম, ভালোবাসা, আশ্রয়। আর শিশু মানে তো প্রেমের ফসল। তার মানে এখানে আছে একটা অনাগত। তাহলে কি হলো? পাস্ট, যে পাস্ট খণ্ড কবিতায় হয়ে উঠল পূর্ণ। কবি রয়েছেন কোথায়? বর্তমানে। সেই বর্তমান কার সঙ্গে যুক্ত? ভবিষ্যতের যুক্ত। অর্থাৎ সবগুলো মিলে একটা অদ্ভুত সংযোগ তৈরি হচ্ছে। তাহলে এখানে এই ছকের মধ্যে কি আছে? কবিপ্রিয়া আর কবি। এই স্তরে কি আছে? শান্তি আর প্রেমটা রয়েছে অতীতের মধ্যে। এইবার আরেকটা টাইম কি হচ্ছে? বর্তমান। এই বর্তমানে কি আছে? যুদ্ধ আর ধ্বংস। এখানে আমরা পাঠক এই যুদ্ধ ধ্বংসটা কিন্তু দেখেছি। তারপরে কি আছে? ভবিষ্যতে কি আছে? বেদনা আর স্বপ্ন, কবি আর পাঠক। যেদিক থেকেই যাই না কেন অসুখী হচ্ছে, পুরো সম্পর্কটা যেন অসুখী, একটা সাফারিং, একটা যন্ত্রণা, সুখটা খুঁজে পাওয়া যাচ্ছে না প্রিয় মানুষকে হারিয়ে। মাঝখানে রয়েছে একটা বৃত্ত, সেখানে আমি দেখিয়েছি যেন তিনটে সময়কে টেনে এনে মাঝখানে যে কালো বিন্দুটা আছে ওইখানে যদি উলম্বভাবে বা ত্রিমাত্রিক ডাইমেনশানে, যেটা আঁকা সম্ভব নয়, দ্বিমাত্রিক ডাইমেনশানে আঁকা সম্ভব নয়, সেটা যদি আমরা কল্পনা করি, তাহলে সেই কালো বিন্দুর ভেতর দিয়ে সেই মেয়েটি আমার অপেক্ষায়, এই সংযোগ তৈরি হয়। এটাকে বলা হয় সুররিয়েল বলা যাবে না, এখানে আমি বলবো ম্যাজিক রিয়েল। ঠিক যেখানটায় আমি বলবো মায়ের শাড়িটা পড়ে গেছে আলমারি থেকে, তাহলে সেখানে মা আর আমি কোথায় দাঁড়িয়ে আছি? অতীত, বর্তমান আর অনাগত। তা তো আর দেখানো যাবে না বাস্তবে ইটকাট পাথরের মতো করে, তাই এখানে আর আঁকা যায় না। সেখানে ভাষিক নীরবতায়, সময়ের সেই নীরবতায় সেই মাত্রাটি ধরা পড়ে। এবার আমি একটু এগিয়ে যাচ্ছি, লেখাটা একটু পড়ে শোনাই। কবি বলতে পারেন আর সেই মেয়েটি আমার অপেক্ষায়। অদ্ভুত শৈল্পিক কৌশলে দেখো আর দিয়ে সংযোগ করা হয়েছে, যেন অতীত বর্তমান তার সঙ্গে আর দিয়ে বাক্যটাকে সংযোগ করে খণ্ডকে পূর্ণের সঙ্গে, চিরন্তনের সঙ্গে যোগ করে দেন। এই অপেক্ষা কিন্তু কোনো ভৌগোলিক পৃথিবীতে নয়। কোথায় এই অপেক্ষা? সেই যে শাড়িটা পরে যাওয়ার পর মা, সেটা তো আমাদের 24 পাজরের অক্ষাংশ দ্রাঘিমার মধ্যে অবস্থান করে। এই অক্ষাংশ দ্রাঘিমা কোনো ভূগোলে আঁকা নেই, শরীরেও আঁকা নেই, আরও দূর, আরও কোনো গভীরে। চিরন্তন এই অপেক্ষা আবর্তন পরিক্রমণ করতে থাকে প্রেম ভালোবাসার আন্নিকে বার্ষিকে। কবি টি.এস. এলিয়ট এই প্রসঙ্গে একটা খুব সুন্দর কথা বলেছেন। কি কথা বলেছেন? টাইম প্রেজেন্ট অ্যান্ড টাইম পাস্ট আর বোথ পারহ্যাপস প্রেজেন্ট ইন টাইম ফিউচার, and time future contained in the time past if all time is eternally present. অর্থাৎ কবি বললেন point to one end which is present। এর অর্থ এরকম, শেষটাই চিরকালীন। সময়কে লিনিয়ার গতিতে দেখানো উচিত। সময় হলো নিরবিচ্ছিন্ন একটি স্রোত, তাকে অতীত, বর্তমান, ভবিষ্যৎ এভাবে খণ্ড করলে সেই স্রোতটা নষ্ট হয়। কবি টি.এস. এলিয়টের ধারণার মতো আমরা বলতে পারি টাইম রিয়েল হলেও, টাইম তো রিয়েল, অবশ্যই টাইম রিয়েল, কিন্তু স্মৃতিধার্য যে সময় সেটা সুররিয়াল। তাই অতীত, বর্তমান, ভবিষ্যৎ এই খণ্ড সময় কবিতার সময় নয়। এই কবিতার মধ্যে একটা টাইম আছে, কবিতাটার মধ্যে একটা টাইম আছে, সেটা কিন্তু খণ্ড সময় নয়, ফ্লো অফ টাইম। যে সময়ের গর্ভে কবিতাটি অবস্থিত তা হলো ফ্লো অফ টাইম বা সময় প্রবাহ। তখন খণ্ড সময় নয়,
নিরবিচ্ছিন্ন সময় প্রবাহে কবিপ্রিয়া থেকে যান। প্রেমের যে অপেক্ষা কখনো ফুরোয় না। অনেকের মনে হতে পারে আমি ট্রায়াঙ্গুলার শেপে কেন দেখালাম। এখানে ট্রায়াঙ্গুলার শেপে ভর কেন্দ্রের ভেতর দিয়ে কবিতার দর্শনকে সময়ের দর্শনে ফেলে দেখিয়েছি। ফলে অতীত, বর্তমান, ভবিষ্যৎ এই খণ্ডতা সময়ের অর্থহীনতাকে প্রকাশ করে, ভর কেন্দ্রের মধ্য দিয়ে সময়ের চিরন্তন অখণ্ড প্রবাহকে সত্য করে তোলে। ত্রিকোণ বা ত্রিভুজটা কালের অর্থহীন খণ্ডের সূচক। এ পর্যন্ত গেল আমার কিছু কথা, বলেছি একটু কঠিন। এইবার কিন্তু আমরা কবিতার ব্যাখ্যায় ঢুকবো। এই জায়গাটা অনেকটা সোজা মনে হবে এবং ভালো লাগবে।